স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে আমেরিকায় জন্ম নিলেও ডিপোর্ট হতে পারেন যেই সব কারণগুলোতে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন বর্তমানে ট্রাম্প প্রশাসনের নানা ধরনের নীতিগত যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলোর একটা প্রভাব কিন্তু ইমিগ্রেশনেও পড়েছে। অনেক বিষয় রয়েছে, অনেক নিয়ম আছে, অনেক পরিকল্পনা রয়েছে, আইনের অনেক মারপ্যাচ, যে বিষয়গুলো আপনাকে জানতে হবে অথবা যে বিষয়গুলোকে আপনাকে একটু বাড়তি সচেতন হতে হবে। একজন বিশেষজ্ঞ অতিথিও আমার সঙ্গে যুক্ত হবেন। আমি আলোচনায় যাবার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমেরিকায় এসে সন্তান জন্ম দিলেও অবৈধ অভিবাসীরা বিতরণ কর্মসূচি থেকে রেহাই পাবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার জাজ টম হোম্যান। রবিবার সিবিএস নিউজকে তিনি বলেন, অবৈধভাবে থাকার কারণে যদি কোনো পরিবার খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে ট্রাম্প প্রশাসন দায়ী থাকবে না। এদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অভিযোগ করেছেন ক্যান্সারে আক্রান্ত 4 বছর বয়সী এক শিশু সহ 3 আমেরিকান শিশুকে বিতরণের বিষয়ে গণমাধ্যমগুলো বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। তিনি বলেন ওই শিশুদের মায়েরা দেশে অবৈধভাবে বসবাস করে আসছিল। দর্শক, দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং বিতরণ নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই নতুন সমালোচনার সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী লুইজিয়ানা থেকে 2, 4 ও 7 বছর বয়সী 3 শিশুকে তাদের মায়েদের সঙ্গে জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 4 বছর বয়সী শিশুটি ক্যান্সারে আক্রান্ত। পরিবারটির আইনজীবীর অভিযোগ, তাদের বিতাড়িত করার আগে কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি, এমনকি শিশুটিকে ওষুধও দেওয়া হয়নি। এমন ঘটনায় দেশে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এনবিসি নিউজকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, তিনি বিশ্বাস করেন দেশের মাটিতে থাকা সবারই আইনি অধিকার রয়েছে, তবে আইন অনুযায়ী অবৈধ অভিবাসীরা দেশে থাকতে পারেন না বলে মন্তব্য করেন রুবিও। 3 শিশুকে বিতরণের ঘটনার সংবাদ প্রকাশ নিয়ে গণমাধ্যমগুলোর সমালোচনা করেন স্টেট সেক্রেটারি। ওই শিশুরা চাইলে তাদের বাবা কিংবা দায়িত্ব নিতে চান এমন কারো সঙ্গে দেশে ফিরতে পারবে উল্লেখ করে রুবিও আরো বলেন, তাদের মায়েরা অবৈধ অভিবাসী, তাই তারা এদেশে থাকতে পারেন না। এদিকে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্পের বর্ডার জাজ টম হোম্যানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে লুইজিয়ানার ওই ঘটনা সম্পর্কে তার জানা নেই। তিনি বলেন, শিশুদের বিতাড়িত করা হয়নি, শিশুদের মায়েরাই তাদের নিয়ে গেছেন। হোমেন আরো বলেন, আমেরিকায় এসে সন্তান জন্ম দিলেই কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না, এ বিষয়ে পুরো বিশ্বের জন্য স্পষ্ট বার্তাও দেন হোমেন। অন্যদিকে এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ বলেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করছে। ক্যান্সারে আক্রান্ত শিশুটির অন্তত যথাযথ চিকিৎসা নিশ্চিত করা উচিত ছিল বলে মন্তব্য করেন শিফ। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। আলোচনা শুরু করতে চাই। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং ইমিগ্রেশন স্পেশালিস্ট। মঈন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপুলা। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, বরাবরের মতোই সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কে আপনি যদি কোনো কিছু জানাতে চান, আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন। এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আইনি পরামর্শের জন্য আপনি আমাদেরকে টেলিফোন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আমরা একটু আগে একটা প্রতিবেদন দেখছিলাম। আমেরিকায় জন্ম নেওয়া একটি শিশু পরিবেশ পরিস্থিতির কারণে তাকে হয়তোবা, তার মা যেহেতু অবৈধ অভিবাসী ছিলেন, তাকে হয়তোবা আমেরিকা থেকে চলে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে তিনি তো আমেরিকার নাগরিক, মানে শিশুটি তো আমেরিকার নাগরিক। আইন কি বলে, তার আসলে কি কি আইনি অধিকার রয়েছে? ধন্যবাদ। আমি আগে থেকেই বলে আসছি, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে স্পিকার হিসেবে বলে যাচ্ছি, যারাই এই দেশে অবৈধভাবে বসবাস করছেন এবং যাদের মাইনর চিলড্রেন আছে, যারা আমেরিকান সিটিজেন, তাদের উচিত হবে নিকটবর্তী পরিবার অথবা বন্ধু বান্ধব কাউকে ট্রাস্ট করা, তাদের সাথে গার্ডিয়ানশিপ নিয়ে দেওয়ার। এই ক্ষেত্রে আমি পলিটিক্যালি কথা বলবো না, আইনের কথাই বলবো। শিশুদেরকে ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্র সরকারের নাই। 14th Amendment guarantees the birthright citizenship, এটা এখনো হোল্ড আছে। এখনো যারা আমেরিকার জন্মগ্রহণ করে তারা কিন্তু এই বার্থরাইট সিটিজেনশিপটা পাচ্ছে। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প যখন এটাকে
এক্সিকিউটিভ অর্ডার দেয়, তারপরে ডিস্ট্রিক্ট কোর্টে মামলা হয়, ডিস্ট্রিক্ট কোর্টে এটা হোল্ড করে রাখে। তারপরে ইনজাংশনটা আবার সরকার চেয়েছিল যে সার্কিট কোর্টে যে ইনজাংশনটা বন্ধ করার জন্য, ইনজাংশনটা যারা জন্য না পায়, কিন্তু সার্কিট কোর্ট এটা হোল্ড করে। সার্কিট বলছে কন্টিনিউ প্রসেস চলবে, এখন যারা জন্মগ্রহণ করে তারা আমেরিকান নাগরিক হবে এবং হচ্ছে, জানার মতো সবাই পাসপোর্ট পাচ্ছে। কিন্তু যদি কারো পিতামাতা অবৈধ থাকে যাদেরকে চলে যেতে হবে, এই জিনিসটা আপনারা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইমিগ্রেশন কর্তৃক কেউ ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে থাকে, কোনো আপিল না করা হয়ে থাকে, তারা ইমিগ্রেশন আইন করতে ফিউজিটিভ হিসেবে গণ্য হয়। তাদেরকে যখন আমেরিকায় কোনো আদালত কোনোভাবে তাদেরকে ডিটেনশনে নিয়ে যায়, তাদের কিন্তু রাইট দেওয়ার, এটা তাদের ডিসক্রিপশনের ব্যাপার, তাদেরকে রাইট দেবে কিনা। যদি না দেওয়া হয় তার মানে তারা একটা কোর্ট এক্সস্ট হয়ে গেছে, তাদের আর কোনো অধিকার এখানে ইমিগ্রেশন করে তারা সর্বশেষ অর্ডার হয়ে গেছে, তাদেরকে চলে যেতে হবে। তাদের ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করার পরে তারা কিন্তু পাসপোর্ট থাকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমি লিগ্যাল পয়েন্টে বলছি, কারণ বাচ্চাদেরকে ডিপোর্ট করার অধিকার সরকারের নাই, আমেরিকান সরকার কারোই নাই। কারণ জাস্ট সোলি হচ্ছে লিগ্যাল টার্ম, যে আমেরিকার সয়েলে যারা জন্মগ্রহণ করে এই বর্তমান আইন পর্যন্ত তারা কিন্তু দেশের নাগরিক, কিন্তু তাদেরকে হয়তো যদি মাইনর হিসাবে দেখাশোনার কেউ নাই, যে কারণে তারা প্যারেন্টসের সাথে চলে যেতে হচ্ছে। কিন্তু যদি তারা যদি বাচ্চাদেরকে নিরাপদ স্থান পেত, বাচ্চাদেরকে রেখে যেতে হতো। এই ক্ষেত্রে একটা খুব দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কে তাকে ডিপোর্ট করা হয়েছে, তাকে আবার বলতে আমেরিকান সিটিজেন ডিপোর্ট করার অধিকার সরকারের নেই, কিন্তু তার মা বাবা যেহেতু অবৈধ বা আনডকুমেন্টেড বা তাদের লিগ্যাল প্রক্রিয়া তারা ডিপোর্ট হয়েছে, তাদেরকে চলে যেতে হচ্ছে। সো এক্ষেত্রে মিডিয়াগুলো যেভাবে বলছে এবং সরকার যেভাবে বলছে, মিডিয়ার কথা আংশিক সত্য, সরকারের কথা আংশিক সত্য। সরকার হয়তো একটু কঠোর অবস্থানে রয়েছে, মিডিয়াও হয়তো এই ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা আমার অভিজ্ঞতাতে বলছি, আজকে শুধু এখন না, আগে তো 20 বছর যাবত এরকম হচ্ছে, এটা তখন নিউজ হয় নাই। কারণ অনেকেই যাদের মা বাবা অবৈধ তারা কিন্তু চলে যেতে হচ্ছে, একজনের জন্য একজন রাখার কোনো বিধান নাই। হ্যাঁ, যদি আমেরিকান সন্তান কারো থাকে এবং কেউ যদি 10 ইয়ার্স এই দেশে মানে আনইন্টারাপ্টেড অবস্থায় থাকে, কোনো কোর্টে কেস না থাকে, সে ক্যান্সেলেশন রিমুভাল ফাইল করতে পারে। এটা কিন্তু বিধান আগে থেকে ছিল, এখনো আছে। এবং এই সন্তান যখন 21 বছর পূর্ণ হবে, তখন এই সন্তান বাবা দুনিয়ার যেখানে থাকুক না কেন তাকে পিটিশন করে নিয়ে আসতে পারবে। কিন্তু বর্তমান অবশ্য মাইনর চিলড্রেন যারা 21 নিচে, তারা কিন্তু মা বাবাকে রাখার ক্ষমতা রাখে না। অনলি 21 হলে পরে এই অধিকারটা তার আছে এবং সে তাকে মা বাবাকে স্পন্সর করে নিয়ে আসতে পারবে। যদি সে ডিপোর্ট হয় 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে অথবা ওয়েবার ফাইল করতে হবে। জি, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মেবি বলছিলাম, অ্যাকচুয়ালি আমি একটা প্রশ্ন ছিল, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি একটু দেশে যেতে চাই, এখন কি আমার আসার জন্য কোনো সমস্যা হবে? আমি 3 সপ্তাহ মানে 4 সপ্তাহ থাকবো, আসার সময় কি আমার কোনো প্রবলেম হতে পারে? ধন্যবাদ। যদি আপনি বৈধ উপায়ে গ্রিন কার্ড পেয়ে থাকেন, কোনো তথ্য গোপন করেন না এবং মিথ্যা তথ্য দেন নাই, আপনার ওয়ার্ল্ডের কোথাও যেতে কোনো বাধা নাই। আনলেস আপনি যদি অ্যাসাইলামের মধ্যে গ্রিন কার্ড পেয়ে থাকেন, তাহলে আপনাকে নিজ দেশে যেতে বাধা আছে, আপনাকে পারমিট নিয়ে যেতে হবে। অথবা এছাড়া আপনি যে কোনোভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন না কেন, আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো বাধা নেই। তবে আমেরিকান সরকার চায় যে আপনি ওই দেশে বেশি দিন স্পেন্ড করবেন না, যেহেতু আপনি লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট আমেরিকাতে। আপনি বড় জোর 2 মাস পর্যন্ত হলে স্ট্যান্ডার্ড টাইম, অনেকে 6 মাস পর্যন্ত থাকে, হয়তো কোনো কোয়েশ্চেন করবে না। 6 মাসের বেশি থাকলে অবশ্যই প্রশ্ন তারা এই দেশে আপনি আপনার লিগ্যাল স্ট্যাটাসটা অ্যাবান্ডন করছেন কিনা, আপনার বাসা আছে কিনা, আপনার চাকরি আছে কিনা, ফেরত পাবেন কিনা, আপনার গ্যাস বিল কারেন্ট বিল আছে কিনা, আপনি ট্যাক্স ফাইল করেন কিনা, এই প্রশ্নগুলো আসতে পারে। যদি তারা মনে করে যে আপনি কিছুই নেই এই দেশে, তখন আপনাদেরকে তারা হয়তো কোর্টে পাঠাতে পারে অথবা অ্যাবান্ডন করতে পারে। সচরাচর 6 মাস পর্যন্ত সাধারণত কোনো সমস্যা না, 2-1 গেলে। কিন্তু কন্টিনিউয়াস যদি প্যাটার্ন ইউজ করেন আপনারা, যে 6 মাস দেশে থাকবেন, 1 মাস বাংলাদেশে, 1 মাস আমেরিকা থাকবেন, তাহলে তারা প্যাটার্ন হিসেবে কয়েকটা টার্ম পরে আপনার গ্রিন কার্ড রিভোক করতে পারে, তো প্রক্রিয়া শুরু হতে পারে। জি, সুমন হোসেন ফেসবুকে তিনি বলছেন, আমার 2 বছরের একটি মেয়ে আছে, তার জন্য আবেদন করতে কি কি কাগজ লাগবে? তিনি সিটিজেন। 2 বছরের মেয়ে যদি আমেরিকায় থাকে না, কোথায় থাকে আমরা জানি না, যদি অন্য দেশে থেকে থাকে, যদি আপনি সিটিজেন হওয়ার পরে মেয়ের জন্ম হয়, ওই মেয়ে আপনার অটোমেটিকলি আমেরিকান নাগরিক। আপনি কনসুলার রিপোর্টিং অফ বার্থ আপনি এম্বাসিতে যে পাঠাতে হবে, দেন সে অটোমেটিক নাগরিক হবে। যদি আপনি সিটিজেন হওয়ার আগে তার জন্ম হয়ে থাকে,
তাহলে অবশ্যই তাকে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, I-130 ফাইল ফিল আপ করবেন। এটা আপনি নিজেরাই করতে পারেন, অনলাইনেও করতে পারেন, এবং এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, মেয়ের বার্থ সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেট লাগবে, সচরাচর যে জিনিসগুলো লাগে আপনার প্রুফ করার জন্য। আপনি এমন হতে পারে যদি আপনার দেশে যাওয়া আসা যদি টাইমে কোনো গরমিল হয়, তারা সন্দেহ করতে পারবেন, ডিএনএ টেস্ট দিতে পারে। যদি আপনার বাচ্চার বয়স, অনেকে প্রিমেচুর বাচ্চা জন্ম হয়, যদি দেখা যায় যে তার যাওয়া আসার টাইমে বাচ্চার বয়সের ব্যবধানটা হচ্ছে না, আপনাকে ডিএনএ টেস্ট দিতে পারে এবং প্রমাণটা আপনাকে করতে হবে। জি, আর একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। আমি সুমন বলতেছিলাম, আমার প্রশ্নটা এটাই ছিল যে আমি আসলে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড দিয়ে। তা আমি তারপরে আমার একটা বেবি হয়েছিল, এখন আমি সিটিজেন। তা আমার মেয়ের জন্য আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি, মানে তার জন্য কি ডকুমেন্ট লাগবে ওই জিনিসটা মানে সোশ্যাল মিডিয়ায় যার প্রশ্নের আমরা উত্তর দিচ্ছিলাম তিনি টেলিফোন করেছেন। ধন্যবাদ। আপনার এই ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন, কেউ হয়তো গ্রিন কার্ড থাকা অবস্থায় ওয়াইফের জন্য বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছে একসাথে, কিন্তু তারা মনে করে যে এই সিটিজেন হওয়ার পরে অ্যাপ্লিকেশন চলবে। স্ট্রিক্ট ল হচ্ছে যদি কেউ গ্রিন কার্ড থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করেন, যদি আপনি ইতিমধ্যে নাগরিক হয়ে যান ভিসা পাওয়ার আগ পর্যন্ত, আপনি কিন্তু বাচ্চার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। এই ক্ষেত্রে অনেকে ভুলটা করেন, অপেক্ষা করেন যে শেষ দেখতে চান। শেষ দেখার প্রয়োজনে আমি অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল বলছি, সবার মানে জনসম্মুখে বলছে, এটা পাবলিক মিডিয়া। সো আপনারা অবশ্যই যদি সিটিজেন হন অ্যাপ্লিকেশনের পরে, তখন আপনার ছেলে মেয়ের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে, নাহলে শুধু একজনের ভিসা হবে, আপনার সন্তানের ভিসাটা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, আবার সন্তানের জন্য অ্যাপ্লাই করবেন, ওটা ম্যাচিওর আগ পর্যন্ত অপেক্ষা করবেন, অথবা আপনার ওয়াইফকে একা ভিসা নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার সতর্কতা হচ্ছে যদি নাগরিক হন অবশ্যই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। জি, রুমি রাহাত তিনি বলছেন F2 ভিসা লাস্ট 7 মান্থ অফ আছে, আবার কবে চালু হতে পারে? আবার কবে চালু হতে পারে এই জিনিসটা আমি স্পেসিফিক বলতে পারবো না, কেউ বলতে পারবে না। F2 ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে, কি বন্ধ আছে? কোনটা F2 ভিসা? F2 বলতে F2A না F2B? উনি F2A। বন্ধ থাকার তো কথা না, আপনি হয়তো ভাবতেছেন যে এটা মুভ করছে না। বন্ধ ভিসা বন্ধ বলে কোনো সুযোগ নাই, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কারণে এটা ব্যাকলগ আছে, বন্ধ বলতে কোনো সুযোগ নাই। জি, আর এই বন্ধ কিংবা চালু হওয়া তো আসলে পলিসিগত বিষয়, বন্ধ হয় নাই, আপনি এটা ভুল ধারণা। প্রতিটা ভিসা ক্যাটাগরি কন্টিনিউ চলতেছে, আপনি দেখছেন এটা মুভ করছে না, কারণ ভিসার সংখ্যার উপর ডিপেন্ড করবে। প্রতি মাসে বছরে কতগুলো ভিসা দেওয়া হয়, স্পেসিফিক নির্দিষ্ট করে দেওয়া আছে কোন ক্যাটাগরিতে কতটা ভিসা দেওয়া হয়। ভিসা এক্সস্ট হয়ে গেলে পরে ওটা গতিটা স্লো হয়ে যায়। আমাদের সঙ্গে আচ্ছা শাহপরান শাকিল তিনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটা এখন আসলে সচরাচর অনেকেই করেন, সেটি হচ্ছে এখন কি অ্যাসাইলাম করা যায় কিনা, মানে সবার একটা শঙ্কার জায়গা আছে। ধন্যবাদ। আমি আমার ভেরিফাইড ফেসবুক মঈন চৌধুরী ওইটা থেকে আজকে একটা রিলসে গিয়েছিলাম। আপনাদের সতর্কীকরণ হচ্ছে, এখন যারা অ্যাসাইলাম ফাইল করতে কোনোই বাধা নাই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এখন অ্যাসাইলাম ফাইল করলে অনেকের উইদিন 2 মান্থস আপনার ইন্টারভিউ চলে আসছে। সো এই ক্ষেত্রে 2 মান্থস আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। উইদিন 2 মান্থস ইন্টারভিউ চলে আসতে পারে, মিনিমাম 2 মান্থস, ম্যাক্সিমাম অনেকদিন লাগতে পারে, কিন্তু যদি আসে আপনি কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। আপনি সর্বক্ষণ আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ রাখবেন। আপনার যে অ্যাটর্নির কাছে কেস থাকে না কেন তার কাছে নোটিশ যাবে, আপনার কাছে নোটিশ যাবে। অনেক সময় নোটিশটা যায় না, সেই ক্ষেত্রে আপনাকে মানে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আপনার অনলাইনে মাঝে মাঝে চেক করতে হবে ডেট চলে আসে কিনা। অনেকের দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ডেট চলে আসছে, সময়টা পায় খুব কম। সেই ক্ষেত্রে তাদের সময় কম আছে যারা উইদিন লাস্ট 2 ইয়ার্সের মধ্যে আসছে এবং অ্যাসাইলাম ফাইল করছে। এর আগে যারা আসছে তারা কিন্তু সচরাচর পাচ্ছে না। সো এক্ষেত্রে আপনাদের সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখতে হবে এবং বুঝতে হবে আপনার ডেটটা আসছে কিনা। আর প্রিপেয়ার থাকতে হবে এবং স্টেটমেন্ট রেডি থাকতে হবে। জি, আমরা আরো একটা টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছিলাম আজকে, আপনার অ্যাসাইলাম উইন করার পর আজকে 14 মাস শেষ হয়েছে। তো এখন আমার গ্রিন কার্ডটা আপনার যে মানে ফিঙ্গারপ্রিন্ট নিতে ওইটা এসে পড়ে রয়েছে, কোনো কিছু চেঞ্জ হতেছে না। এখন কি আমরা কিছু করতে পারবো কিনা, বা আমাদের গ্রিন কার্ড আসতে সময় লাগবো না আমাদের গ্রিন কার্ডের প্রসেসিং দেরি হবে আরো?
ধন্যবাদ। এটা আপনারা একার না, অনেকে যাদের অ্যাপ্রুভড কেসের ক্ষেত্রেও বর্তমানে একটু হোল্ড আছে, কারণ তারা আপনাদের যে ডকুমেন্টগুলো অতীতে সাবমিট করেছেন সেগুলো তারা ভেরিফাই করছে। তা আপনাকে অপেক্ষা করতে হবে, যদি আপনার সব সঠিক থাকে আপনি গ্রিন কার্ড আপনার চলে আসবে, কিন্তু আপনাকে এই মুহূর্তে করার কিছু নেই। আর যদি করার কিছু থাকে আপনি আপনার অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন স্পেসিফিক কেসে, এটা আমরা হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, টিভিতে তো একটা কথা উত্তর দেওয়া যাবে না। সো আপনি অ্যাটর্নির সাথে যে কথা বলে কোনো সমস্যা আছে কিনা, আপাতত যা যেই প্রশ্ন বলছেন আপনি এই অনুযায়ী আপনার কিছু করার প্রয়োজন হবে না। যদি স্পেশাল কিছু করার থাকে আপনার অ্যাটর্নি জানবে। জি, আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশিগান থেকে ফারুক বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে দুইটা প্রশ্ন মঈন চৌধুরী সাহেবের কাছে। একটা প্রশ্ন হচ্ছে যে ভাই বোনের যে অ্যাপ্লাই, যেটা বর্তমানে, এটা কি বর্তমানে কোন অবস্থানে আছে, এটা কি ডেট আগাইছে কি পিছাইছে, এটা জানতে চাই আমরা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে বাংলা নিউজে অনেক একটা নিউজ ঘুরাঘুরি খাচ্ছে, এই বলে যে ম্যারিজ মানে স্বামী নতুন বিয়ে করলে স্বামী স্ত্রীকে আনতে ডিফিকাল্ট হচ্ছে, বা স্ত্রী স্বামীকে আনতে ডিফিকাল্ট হচ্ছে, এরকম কোনো সত্য না মিথ্যা এই নিউজটা বর্তমানে চলতেছে আর কি, বাংলা মিডিয়া জানি না, শুধু জানতে চাচ্ছি এইটা আইন চেঞ্জ হয়েছে কি না, এটা। ধন্যবাদ। প্রথম প্রশ্ন কি ছিল জানি মনে আছে আপনার? ভাই বোনের কথা বলছিলেন। আচ্ছা, ভাই বোনের যে প্রসেসটা কন্টিনিউয়াস চলছে, আপনারা জানেন আগের প্রশ্নের উত্তর বলেছি, ভিসা নাম্বার প্রতিটা ক্যাটাগরিতে নির্দিষ্ট করে দেওয়া থাকে, কতটা ভিসা এই বছরে দেওয়া হবে। যখন এই অনুযায়ী তারা ভিসাগুলো দিয়ে থাকে, আপনারা যখন দেখবেন যে ডিলে হচ্ছে, কারণ এত সংখ্যক অ্যাপ্লিকেশন পড়েছে, এক ফ্যামিলিতে হয়তো 20 জন মেম্বার, ছেলে মেয়ে সহ, সেই ক্ষেত্রে একটা হইলে আরেকটা পিছিয়ে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাকলগ আছে, কিন্তু ইটস মুভিং অ্যালং। আর নাম্বার 2 হচ্ছে আপনি যে বিয়ের কথা বললেন, বিয়ে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু বিয়ের কেসগুলো তারা, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সে একটু অনেক কাগজ তো পরীক্ষা নিরীক্ষা করছে, এটা সঠিক যাচাই বাছাই করার জন্য। আগে যেটা হতো, বিয়ের আমরা অ্যাপ্লিকেশন করেছি উইদিন 5 মান্থসের মধ্যে এখানে গ্রিন কার্ড চলে আসতো ইন্টারভিউ ছাড়া, কিন্তু এখন নতুন রুলস অনুযায়ী সবারই ইন্টারভিউ হচ্ছে, যেহেতু বিয়েটা তারা ভেরিফাই করতে চায়। আগে যেটা হতো, গত কয়েক মাস আগে যা হয়তো আমরা ফাইল করার পরেই তারা মনে করছো 2 বছর সময় দিলাম, এই 2 বছর টেম্পোরারি গ্রিন কার্ড সে এনজয় করুক, তারপর পার্মানেন্ট হওয়ার সময় তারা অনেক ডকুমেন্ট দেখতো ঠিক আছে কিনা। এখন সরকার নিয়ম অনুযায়ী তারা বলছে যে যদি কেউ বিয়ে করে তাদের ইন্টারভিউ হবে এবং সব কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে, এবং ম্যারেজ ফ্রড ইজ এ ফেডারেল ক্রাইম। যদি কেউ ধরা পড়ে যে বিয়ে করেছে শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য, এটা ফেডারেল আইন, তার শাস্তি হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, সারা জীবনের জন্য আমেরিকা থেকে ইমিগ্রেশন বেনিফিট বার হতে পারে। এটা দেশে বিদেশে একই কথা, তবে দেশের ক্ষেত্রে সব ডকুমেন্টগুলো দেখতে চায়। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে স্যার আমি যে বিয়ে করব, টেলিফোনে বিয়ে করলে কি হবে? টেলিফোনের বিয়েটা হয়তো আপনার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, ধর্মীয়ভাবে প্রযোজ্য হতে পারে, কিন্তু সরকারিভাবে বিয়ে মানে আপনাকে একটা কলাম থাকে ইমিগ্রেশন ফর্মে যে লাস্ট বিয়ের পরে আপনি সর্বশেষ কোথায় থেকেছেন, একসাথে থেকেছেন, এই ক্ষেত্রে আপনি কলামটা আপনি পূর্ণ করতে পারবেন, যেটা আপনি একসাথে থাকেন নাই। দ্যাট মিনস বিয়েটা কনজুগাল লাইফটা শুরু হয় না আপনার। সো ইমিগ্রেশনের ক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, 2-1টা হয়তো পার পেয়ে গেছে অতীতে যে ফোনে বিয়ে করে চলে আসছে, এটি এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এক্সেপশনে ধরতে পারে না যে স্যার এমুক এক্স চলে আসছে, আমারটা কেন হবে না, ওইটা এক্সেপশনে অনেকে চলে আসছে। কিন্তু লটা হচ্ছে যদি বিয়ে করেন আপনারা, দুনিয়ার যে কোনো দেশে বিয়ে করেন না কেন, একসাথে থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনার কনজুগাল লাইফটা শুরু হলো, এবং একসাথে আপনাদেরকে বেড শেয়ার করতে হবে, হাউস শেয়ার করতে হবে, এবং জয়েন্ট সব ডকুমেন্ট চায় তারা। সো কেয়ারফুল যখনই বিয়ে করবেন, ইট শুড বি গুড ফেথ ম্যারেজ, শুধু গ্রিন কার্ড যেন একমাত্র উদ্দেশ্য না হয়। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছেন। আমরা পরবর্তী টেলিফোনে চলে যেতে চাই। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ব্রঞ্জ থেকে এমডি বলছিলাম। আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম গত বছর 24 সালের মার্চের 10 তারিখ। বাট আমি এখনো কোনো অ্যাপ্রুভাল নোটিশ বা কোনো আপডেট পাইতেছি না, জাস্ট কালেক্টর রিসিপ্ট নাম্বার পাইছি। এটা কি মানে আরো স্লো হয়েছে না
এটা কোন উপায় বা আমি কি করবো এখন বা কতদিন ওয়েট করতে হবে এটা জন্য ফোন দিচ্ছিলাম। ধন্যবাদ। যদি আপনার মায়ের জন্য সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকেন, সব ডকুমেন্ট দিয়ে থাকেন, আপনি অপেক্ষা করতে হবে, কারণ ডিফারেন্ট সার্ভিস সেন্টারে ডিফারেন্ট সময় লাগে, একটু কম বেশি সময় লাগতে পারে। সঠিকভাবে পালন করে থাকলে আপনি রুট নোটিশ দিয়ে কন্টিনিউ চেক করবেন। আপনার কাছে তারা ডকুমেন্ট লাগলে পরবর্তী ডকুমেন্ট RFE চাইতে পারে, আর না চাইলে এটা আপনার ফাইনাল বলে গণ্য হবে, তারা আপনার কাছে অ্যাপ্রুভাল নোটিশ পাঠিয়ে দেবে। জি, পরবর্তী টেলিফোনে চলে যেতে চাই। দর্শক কে আছেন এখন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে রাকিব বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, আমি গত 3 মাস আগে I-765 ফাইল করছিলাম, মানে এখন শুধু আমার রিসিভ লেটারটা আসছে আর অ্যাপ্রুভ লেটার বা অন্য কিছু আসে না। এখন এটা প্রসেসিং টাইমটা কিরকম I-765 এর? I-765 মানে EAD, এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট অ্যাপ্লাই করেছেন। অনেক সময় খুব স্বল্প সময় চলে আসে, অনেক সময় একটু বেশি সময় লাগে। আপনি অপেক্ষা করুন, রিসিপ্ট নাম্বার দিয়ে চেক করলে আপনি বুঝতে পারবেন। জি, দর্শক স্পষ্ট হয়েছে আশা করছি আমাদের প্রশ্নের উত্তরে। আমরা পরবর্তী টেলিফোনে চলে যেতে চাই। কে আছেন সাথে? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মিশিগান থেকে বলছি। অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি 2011-এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু অ্যাপ্লাই করার পরে শুধু রিসিপ্ট নাম্বার আমি পাইছি, আজ পর্যন্ত কিছু পাইনি। আপনার কি করতে হবে? আমি আমার কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই, কিছু আসে নাই, অনেক দিন হয়ে গেছে। আপনার আপনি কি USCIS অনলাইনে চেক করেছেন যেটা কি অবস্থা আছে? জি, আপনি কি অনলাইনে চেক করেছেন? রিঅ্যাপ্রুভাল হয় না, অনলাইনে চেক করেছেন না শুধুমাত্র জি 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 আমি অনলাইনে শুধু দেখায় শুধু রিসিপ্ট নাম্বারটা, আর কিছু দেখায় না। আপনার যে মানে দেখায় যে অনেক আরো 200-300 দিন বাকি আছে আপনার। ওকে, ধন্যবাদ। যদি এইরকম হয়ে থাকে অনলাইনে চেক করেন, যদি কোনো ধরনের নেগেটিভ কিছু না আসে আপনি অপেক্ষা করতে পারেন, সমস্যা নাই। টাইম অনুযায়ী এটা অ্যাপ্রুভাল হবে এবং আপনার টাইমটা ওই সময় কাউন্ট হবে। এখন যে 2007-8 সাল চলছে, ওই সময়ের আগে আপনার অ্যাপ্রুভ অবশ্যই হবে। এবং আপনার গুড থিং হচ্ছে এখানে আপনার যারা আপনার ভাই বোনের ছেলে মেয়ে যারা আছে তারা 21-এর অনেক বেশি সময়, অর্থাৎ 30 বছর পর্যন্ত বয়সে আনমেরিড থাকলে এটার সাথে আসতে পারবে। এটা আপনার জন্য ভালো সাইন। এবং যথাসময়ে অবশ্যই এটা অ্যাপ্রুভাল হওয়ার কথা, যদি আপনি সঠিক কাগজ দিয়ে থাকেন অথবা তারা আপনাকে ডকুমেন্ট চাইবে। কন্টিনিউ চেক করবেন। এতদিন লাগার কথা না, সাধারণত এইসব কেসগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি কন্টিনিউ চেক করবেন রিসিপ্ট নাম্বার দিয়ে। যদি কোন মেইল পাঠায় তারা এখানে বলবে যে কোন মেলে আপনাকে কবে চিঠিটা পাঠিয়েছে। কিন্তু আপনার অ্যাড্রেস চেঞ্জ করে থাকলে অবশ্যই AR11 ফর্ম ফিল আপ করবেন এবং অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। এবং আরেকটা AR11 ফর্ম আরেকটা আপনি চাইলে USCIS এর যে লগ বক্সে পাঠিয়েছেন I-130 অ্যাপ্লিকেশন, ওইখানে আপনি পাঠাতে পারেন। জি, আমরা পরবর্তী টেলিফোনে চলে যাব। কে আছেন সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি, যেটা আমার ছেলে তার বউকে অ্যাপ্লাই করে নিয়ে আসছে আমেরিকায়, কিন্তু বউ আসার পরে ছেলের কাছে আসে নাই, কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না। এখন আমাদের কি করা উচিত? এক্সট্রিমলি সরি আপনার এটা শুনে। অতীতে আমি এই ঘটনা শুনেছি, এটা নতুন না। তো এই জন্য আমরা বলি বিবাহে একটা পবিত্র বন্ধন, আপনারা আগে থেকে যাচাই বাছাই করবেন। তারপর আপনাদের কারো কন্ট্রোলে থাকে না, কোনো সময় এটা সম্ভব না, কারো মনে কে আছে আমরা জানি না। সেই ক্ষেত্রে আপনাদের উচিত, যদি মনে করেন যে মেয়েটা শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে, আপনি ম্যারেজ ফ্রডে কমপ্লেন করতে পারেন। সরকারের তদন্ত যদি মনে করে আপনাদের কথা সঠিক, সরকার তদন্ত করবে এবং তার গ্রিন কার্ডের পরবর্তীতে পার্মানেন্ট হইলেও এটা তার রেকর্ডে থাকবে এবং তার গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। যদি আপনারা প্রপারলি সরকারকে বোঝাতে পারেন যে সে অনলি গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে এবং কোনো ফ্রড করেছে, তাহলে সরকার চাইলে তার গ্রিন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু করতে পারে। জি, এই সংক্রান্ত আমি আপনার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানতে চাই, তবে তার আগে একটু বিরতির সময় হয়ে গেছে। মোহন চৌধুরীর সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গে থাকুন। টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। আমাদের আজকের আলোচনা চলছে, আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। অ্যাটর্নি মোহন চৌধুরী উপস্থিত আছেন। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, অনেক দর্শক যুক্ত আছেন। আমি ঠিক জানি না সময় স্বল্পতা রয়েছে কতজনের প্রশ্নের উত্তর দিতে পারবো। মোহন চৌধুরী, বিরতিতে যাবার আগে যে বিষয়টি আমরা বলছিলাম, একজন দর্শকের
ফোন কলের পরিপ্রেক্ষিতে বিষয়টি এসেছিল। আমেরিকাতে মাঝে মাঝে এটা হয় যে আমেরিকার সিটিজেনশিপের জন্য প্রতারণা করে বিয়ে। এই ক্ষেত্রে যদি আসলে অভিযোগ করা হয়, পরবর্তীতে আসলে যিনি প্রতারণা করেছেন তার সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। এটা শুরু করার আগে আমি একটা সুখবর দিয়ে শুরু করছি আপনাদেরকে। যাদেরকে ট্রাম্প প্রশাসনের গত মাসেও বা এই মাসে অনেকের ভিসা সার্ভিস টার্মিনেট হয়ে গিয়েছিল, কিন্তু ফেডারেল মামলার প্রেক্ষিতে সরকার তার মনোভাব চেঞ্জ করেছে, এগুলো আবার রিস্টোর করছে। সো যেগুলা খুবই ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্টরা এখানে খুব আরো বেশি অনেকে এখন তারা স্বস্তি পাচ্ছে। সো ইটস গুড নিউজ, সবার জন্য গুড নিউজ। সো যে বিয়ের কথাটা বললেন, যদি বিয়েটা হচ্ছে, আমি সবসময় গুড ফেথ ম্যারেজ, এবং যদি কোনো পক্ষ অপর পক্ষ যদি প্রমাণ করতে পারে যে ভদ্র লোক বা ভদ্র মহিলা বিয়ে করেছে শুধুমাত্র গ্রিন কার্ড পাওয়ার জন্য, তখন সরকার চাইলে এটা আইস বা ইমিগ্রেশন চাইলে এটা ইনভেস্টিগেশন শুরু করে। তারা কিন্তু ইনভেস্টিগেশন করে, কিন্তু জেনুইন কমপ্লেনটা হতে হবে যদি হয়, এবং সরকার যদি মনে করে কমপ্লেন করার কথা, তারা কমপ্লেনটা নেবে এবং তারা তদন্ত করবে। যদি তারা মনে করে যে ভদ্র মহিলা বা ভদ্রলোক গ্রিন কার্ড পাওয়ার জন্য বিয়ে করেছে আর অভিযোগ সঠিক হয়, গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। ইটস এ ম্যারেজ ফ্রড, ইটস এ ফেডারেল ক্রাইম। এটার জন্য জেল হবে, জরিমানা হবে, সারা জীবন তাকে ইমিগ্রেশন থেকে বার করে দেওয়া হবে, মানে ব্যান্ড, কোনো অন্য কোনো বেনিফিট সে পাবে না। এই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে, এমন না যে হচ্ছে না, এটা হচ্ছে, এবং সেটা ডিপোর্টেশনও তো হয়ে যাবে, সব ডিপোর্টেশন হয়ে যাবে। অনেকে আছে যে পূর্ববর্তী একটা বিয়ে ছিল, গোপন করে এই বিয়েটা করলো, এটা কমপ্লিটলি ম্যারেজ ফ্রড। অনেকে আছে যে ইচ্ছা করে আসার পরে তার সাথে যোগাযোগ করে নাই, এটা ম্যারেজ ফ্রড। তো ইন্টেনশনটা ক্লিয়ার, সরকার বুঝতেই পারে, আপনি আমিও বুঝতে পারি যেটা সম্পূর্ণ গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছে। এই ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন তারা মনে করে, তারা ইনিশিয়েট করতে পারে ফেডারেল ইয়াতে ইমিগ্রেশন ডিপোর্টেশন প্রসেস নিয়ে যেতে পারে, এবং তাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যদি ওই পক্ষ সাক্ষী দেয়, গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে। জি, একজন দর্শকের টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আরজু মাহমুদ। আমার একটা প্রশ্ন ছিল যে ইদানিং গ্রিন কার্ড দিয়ে ট্রাভেলের ব্যাপারে লয়াররা, বিশেষ করে আপনাদের টিভিএন, আমি সবসময় শুনি, ওনারা আসলে মানে একটা আতঙ্ক ছড়াচ্ছে বা আতঙ্ক এটা যে আসলে কতটুকু সঠিক যে গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করলে এই সময়টাতে এটা রিস্কি বা বিপজ্জনক, এয়ারপোর্ট থেকে ডিনাই হতে পারে বা ডিটেইন হতে পারে এরকম। আর যদি কারো, আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, কারো যদি ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, কেউ দেশে কোনো কিছুতে কনভিক্টেড হয়, তো কোনো লয়ারে বলে যে যদি ওই যেটা দেশে কনভিক্টেড হয়েছে ওটা যদি ইমিগ্রেশনের ডিপোর্টেবল লাইক মার্ডার বা এই জাতীয় অনেকগুলা ক্রাইম আছে যেগুলো ডিপোর্টেবলের মধ্যে পড়ে, কিন্তু ওদের জন্যই ডিপোর্ট হতে পারে। এমনিতে যেসব গ্রিন কার্ডধারী কোনো ভায়োলেশন করছে বা কোনো এরেস্ট হয়েছে বা কনভিক্টেড হয়েছে, যেগুলা ইমিগ্রেশনে অ্যাফেক্ট করে না, ওইরকম ওই জাতীয় হলেও, এবং এখানে লয়েরা বলতেছে যে কোনো মাইনর কিছু হলেও যাতে ট্রাভেল না করে, এবং আসলে বাস্তবতার নিরিখে কতটুকু কি এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি মন চৌধুরীর কাছে। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এটা অনেকেই মানে পরিষ্কারভাবে বলে না এবং বলতে হয়তো সময় পায় না। আপনার ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে গ্রিন কার্ডধারী, একটা হচ্ছে বিভিন্ন ভিসায় যারা আমেরিকায় আছেন। গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে ল হচ্ছে 365 দিন জেল হলে তার ম্যান্ডেটরি ডিপোর্টেশন, অথবা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে যদি তারা গিলটি প্লি করে ম্যান্ডেটরি ডিপোর্টেশন, এটা সরকার চাইলে তাকে ইমিগ্রেশন প্রসিডিংসে নিয়ে ডিপোর্ট করতে পারে, রিমুভাল অর্ডার নিয়ে আসতে পারে। আর লেকেন্স রাইলি অ্যাক্ট অনুযায়ী যারা এই দেশে গ্রিন কার্ড ছাড়া অন্য কোনো ভিসার মধ্যে আছে, গ্রিন কার্ড বা সিটিজেন না, তারা যদি ছোট কোনো অপরাধ অভিযুক্ত হয়, দোষী সাব্যস্ত হয় বা প্রিভিয়াসলি হয়েছে, তাদেরকে এই আইন অনুযায়ী ডিপোর্ট করার প্রক্রিয়া সরকার শুরু করতে পারে। আশা করি আপনি ক্লিয়ার। গ্রিন কার্ড এবং ডকুমেন্টের আনডকুমেন্টের দুটা ক্যাটাগরি কিন্তু। আর সিটিজেনের ক্ষেত্রে এটা কোনো বার নাই। সিটিজেনের ক্ষেত্রে একমাত্র সে যদি সরকার বিরোধী, আমেরিকান সরকারের বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তখন তাকে ডিপোর্ট করতে পারে, অথবা সে প্রতারণার মাধ্যমে যে গ্রিন কার্ড পেয়ে থাকে,
প্রতারণার মাধ্যমে সিটিজেনশিপ পেয়ে থাকে। হয়তো আপনি কোনো একটা যে দেশ সে দেশে আপনি মার্ডার কেসে আসামি, আপনার হয়তো কনভিক্টেড আছেন, ফাঁসির আসামি, হয়তো আপনি যাবজ্জীবন কারাদণ্ড। আমেরিকা আসার পর সবাই বলে তাদের কোনো ক্রাইম নাই, আপনি ক্রাইম নাই বলে আপনি গ্রিন কার্ড পেলেন, নাগরিক হলেন। তখন দেখা গেল আপনি নাগরিক হওয়ার পরে ধরা পড়লো যে আপনি 10 বছর আগে আপনার একটা মার্ডার কেসে আপনি জড়িত ছিলেন, আপনি কনভিক্টেড হয়েছিলেন। এই ক্ষেত্রে যদি ডকুমেন্ট থাকে ঠিক মতো, নাগরিকত্ব পুরোটাই বাতিল, কারণ আপনি মিথ্যা তথ্য দিয়ে নাগরিক বা গ্রিন কার্ড পেয়েছেন এবং আপনি তখনই প্রথম থেকে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য ছিলেন না। এই জিনিসটা ক্লাসিফিকেশন বুঝতে অনেক লয়ারও বুঝতে সময় লাগে, আপনাদের বুঝতে সময় লাগবে। এখানে কোনো লয়ার দোষ না, কারণ আপনারা ঠিক মতো প্রশ্নটা সবাই হয়তো সব ব্যাখ্যা করার সময় পায় না হয়তো, কিন্তু আপনারা ক্যাটাগরিক্যাল বুঝতে হবে প্রতিটা জিনিস, মানে একটু যদি ক্লাসিফাই করে বোঝেন তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আপনি বুঝতে সক্ষম হয়েছেন। আমিও এখানে মঈন চৌধুরীর সাথে একটা ডিসক্লেমার দর্শকদেরকে দিব, সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি কমিউনিটিকে নানান রকমের তথ্য দিয়ে সহায়তা করতে, সেটা আইনি তথ্য হোক কিংবা যে কোনো ধরনের তথ্য আমরা দেই, আমরা কিন্তু আপনাদেরকে কোনো সিদ্ধান্ত দেই না। আর তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিশেষজ্ঞ অতিথিরা আসেন কিংবা দেন, তারা হয়তো নিজেদের এক্সপার্টিস কিংবা নিজেদের পারসেপশন থেকে হয়তো নিজেদের মতো করে দেন। সবাই তো আসলে একরকম না, একটু হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে সার্ভ করা, আপনাদেরকে সাহায্য করা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা রয়েছেন, বাংলাদেশ থেকে একজন দর্শক রয়েছেন সেলিম আহমেদ, তিনি বলছেন তার স্ত্রী I-130-তে আবেদন করেছেন 2024 সালে। তিনি B-1 B-2 ভিসায় আবেদন করেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে তার I-130-তে কোনো সমস্যা হবে কিনা? যদি ইন্টারভিউ দিতে না যান, কেউ আপনাকে জোর করে ইন্টারভিউতে আনবে না, এটা আপনার নিজস্ব বিষয়, আপনি অ্যাবান্ডন করতেই পারেন। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রবলেম হবে, কারণ আপনার I-130 যে তথ্য দেওয়া আছে, যদি আপনার B-1 B-2 অ্যাপ্লিকেশন DS-160 আপনি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, এগুলা কিন্তু সিস্টেমে থাকে। এই ক্ষেত্রে আপনার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে আপনি কনসালটেশন ফি দিয়ে কথা বলা, কারণ অনেকেই বাংলাদেশে ছিলাম, আমি কিছুদিন ছিলাম বাংলাদেশের লোক দালাল খুঁজে বলে কি বলেন কাজটা হবে, আমি 20 লাখ টাকা দিয়ে দেবো। আমরা অ্যাটর্নিতে এই কথা বলতে পারবো না, আগে যাচাই বাছাই করতে হবে তারপরে বলবো। ওরা শুধু বলে কি আপনি বলেন কাজটা হবে কিনা, আমি টাকা দিতে রাজি। তো এগুলা করে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ধরা খাচ্ছে। বিভিন্ন লোকে EB-3 টাকা দিছে, টাকাও নাই, লোকও নাই, যে লোকের টাকা দিচ্ছে সে আর ফোন ধরে না, কারণ তারা ডাইরেক্ট কোনো অ্যাক্সেস নাই। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। সবসময় বলি মানে নিজেরা আপনি সতর্ক থাকবেন। এখন গ্লোবাল সবকিছু আপনারা পাচ্ছেন, এখন যে অনলাইনের মধ্যে জানতেও পাচ্ছেন, ভেরিফাই করার দায়িত্ব আপনাদের। এমন কাউকে টাকা দিবেন না মিথ্যা তথ্য দিবেন, আপনি টাকা দিবেন পরে বলবেন লয়ার সবাই খারাপ। লয়ার কিন্তু আপনার খারাপ তথ্য দিবে না। অনেক আছে যারা লয়ার নামধারী, তারা আপনার থেকে তথ্য নিবে, টাকা নিবে। লয়ার যখন কথা দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে আমরা কথা বলি, আপনার ক্ষেত্রে প্রতারণার সুযোগ খুবই কম। লয়ার আপনার প্রতারণা করার কথা বলতো, যারা কাজ করে তারা হয়তো প্রতারণা করতো, যারা বিভিন্ন কনসালটেন্সির নাম দিয়ে বসে আছে তাদেরকে পরে খুঁজে পাচ্ছে না, এখন হয়তো কারো নাম ব্যবহার করছে। এগুলো আমি এইবার ছিলাম ঢাকাতে ছিলাম, তো ওয়েস্টিন হোটেলে ছিলাম, মানে টাকা কনসালটেশন ফি দিয়ে কথা বলতে দেখি প্রচুর সমস্যা। তারা মানে ধরা খাওয়ার পরে আসছে, 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছে, এখন আর যাকে দিচ্ছে সেই লোক নাই। এটা যে কে দায়িত্ব কেন নেবে? এটা আপনার দায়িত্ব, আপনি যাচাই বাছাই করে আপনাদের। বাংলাদেশের দালালদের দৌরাত্ম্য কিন্তু একটা বড় জায়গা দখল করে রেখেছে। খন্দকার আরা, তিনি একটু আগে আমাদের সঙ্গে ফোনে যুক্ত ছিলেন, যিনি তার ছেলের বইয়ের প্রতারণার কথা বললেন। তিনি এখন সোশ্যাল মিডিয়াতে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, কিভাবে করবেন? আমার যোগাযোগ করার ঠিকানা সবাই জানেন, moinlaw.com, moinlaw.com, আর ফোন নাম্বার 9172829256। হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আমার মনে হয় দর্শক পেয়ে গেছেন। আরেকটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জহির বলছিলাম কুইন থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আমাদের মহিন ভাইয়ের কাছে। একটা প্রশ্ন হচ্ছে যে আমার এখন আজকে এই দেশে আসছেন 2 মাস হয়েছে, আর 1 মাস থাকবেন, ওনারা কি রেজিস্ট্রেশন করতে হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ওনারা একটা বেবি জন্ম দিয়েছে এই দেশে, ওরা মেডিকেল ব্যবহার করতে, কিন্তু ফিউচারে ওদের জন্য ভিসা পেতে কি কোনো সমস্যা হবে? দুইটাই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। শেষটা দিয়ে শুরু করি। যদি তার ট্যুরিস্ট ভিসা এসে এই দেশে বেবি জন্ম হয়ে থাকে, উচিত হলো তার কোনো ধরনের সরকারি বেনিফিট না নেওয়া। যদি সে মেডিকেড ব্যবহার করে থাকে, আফটার 5 ইয়ার্স যখন সে ভিসা রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করবে,
সেকেন্ড টাইম ড্রপ বক্সে তাকে হয়তো ভিসাটা দেবে না, কারণ তারা জানতে যে বাচ্চার জন্ম কোথায় হয়েছে। বাচ্চার জন্ম যদি আমেরিকা হয়, তাকে জানতে চাইবে যে বিলটা কে পরিশোধ করে। যদি তারা নিজেরা পরিশোধ না করে থাকে, মেডিকেড বা সরকারের সাহায্য নিয়ে থাকে, তাদের ভিসা দেওয়ার কথা না। অনেকে লাকিলি পেয়ে যায়, কিন্তু 10 out of 9 ভিসা পাওয়ার যোগ্য, তারা ভিসা দেবে না। কেউ যোগ্য না, কিন্তু হয়তো একজন হয়তো ভুলবশত পেয়ে যায়, তারা ভিসা পাবে না, তাদেরটা রিভোক করা মানে ক্যান্সেল করা হবে, দিবে না, ভিসা ডিনাই করা হবে। আর কারণ যেহেতু সে যখন আপনারা আমেরিকাতে আসেন, দেখান যে অনেক বড় লোক, আসার পর হয়ে যান দুনিয়ার সবচেয়ে গরিব লোক হয়ে যান, যে আপনার বেনিফিট ছাড়া চলে না। কিন্তু আপনি যখন আসছেন তখন বোঝা যাচ্ছে আপনার বাংলাদেশে অনেক গাড়ি বাড়ি সব টাকার মালিক। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমেরিকা সবসময় স্ট্রিক্ট ছিল। কোনো প্রশাসন এটাকে মানে এইভাবে যে ঢালাওভাবে দেয় নাই, হয়তো কিছু লোক পেয়ে গেছে ভিসা, কিন্তু এটা ল হচ্ছে এটাই। আর প্রথম প্রশ্নটা ছিল উনি B1 B2 আর 1 মাস পরে চলে যাবে, রাইট? তো প্রশ্নটা কি ছিল না? 2 মাস হবে, 2 মাস হবে, 1 মাস রেজিস্ট্রেশন করতে হবে কিনা। যদি ওনার এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট হয়ে থাকে, I-94 ইস্যু হয়ে থাকে, তখন সচরাচর লাগে না। আপনি যদি অনলাইনে যখন যাবেন রেজিস্ট্রেশন করতে, অনলাইন ফর্ম আছে, ফিল আপ করলে আপনাকে গাইড করবে, একটার পর একটা স্টেপ ফলো করবেন। যদি দেখা যায় হয়তো আপনার সচরাচর লাগার I-94 থাকলে মানে রেজিস্ট্রেশন লাগার কথা না। আর যারা হচ্ছে ভিজিট ভিসায় আমেরিকায় আসেন, তারা কি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবেন কিনা? না, তারা যদি ভিজিট ভিসায় আসেন, আপনি এই দেশে নিয়ম হচ্ছে, আমি একবার এক্সাম্পল দিই, আমি অন্য দেশে যখন যাই তখন কিন্তু আমি ভিসা পাই না। তারা বলে ক্যাশ টাকা নিয়ে আসো। আমেরিকা একটা দেশ, একমাত্র ওয়ার্ল্ডের একমাত্র দেশ, তারা বলে চিকিৎসা আগে টাকা পরে। কিন্তু আপনি যদি মনে করেন যে চিকিৎসা আগে টাকা পরে দিবেন না, এটা আপনি ইউ আর ভায়োলেটিং দি টুরিস্ট ভিসা টার্মস এন্ড কন্ডিশনস। যদি এরকম যদি ধরা পড়েন, আপনাকে নেক্সট টাইম ভিসা দেওয়া হবে না। অনেকে এটা নিচ্ছে, ধরা পড়ছে না, কিন্তু ধরা পড়লে আপনার ভিসা হবে না। কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার কথাই বলি, কিংবা টুরিস্ট ভিসা এসে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়লো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রিটমেন্টটা তো অনেক বেশি এক্সপেন্সিভ। সেই ক্ষেত্রে আসলে তিনি কি করতে পারেন? নিয়ম মতো তো আমরা যেমন বাংলাদেশে যখন যাই, নিজে যে আমরা ট্রিটমেন্টটা ফ্রি পাই না। আপনাকে টাকা ছাড়া কেউ ডাক্তার দেখবে? আমেরিকা তো সেম, ওয়ার্ল্ডের সব দেশে সেম। আমি একবার সিঙ্গাপুরে গেলাম, বললো যে টাকা নিয়ে আসা আগে, তারপরে চিকিৎসা। সো আমেরিকায় সুযোগ সুবিধা দিচ্ছে, অনেকে ইউজ করে। আপনারা প্রিপেয়ার থাকবেন যে আপনার জন্য আর্থিক সচ্ছলতা থাকে, এবং যদি অগত্যা না পারেন হয়তো এখানে বিল পরে দিবেন বিল। কিন্তু যদি সরকারি বেনিফিট নেন, যদি মেডিকেড নেন বা টেম্পোরারি সমস্যার কথা, কিন্তু মেডিকেড নেন, সরকারি সাহায্য নেন, পরবর্তী বিষয়ে সমস্যা হবে। কিন্তু অনেকে নিচ্ছে, হয়তো ধরা পড়ছে না, জানলে সমস্যা হবে, জানলে পরবর্তীতে সমস্যা হবে। আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে, অনেক দর্শক সাথে ছিলেন। আচ্ছা, শেষ একটা টেলিফোন নিয়ে নেই। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জোরে বলেন। দর্শক, আপনি কি একটু জোরে বলতে পারেন? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। জি আপু, আমার হচ্ছে অ্যাটর্নি মঞ্জুদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, লাস্ট ইয়ারে আমি একজন F1 স্টুডেন্ট। তো লাস্ট ইয়ারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার হাজবেন্ডের I-20টা টার্মিনেট হয়ে গেছিল। তো উনি যখন এয়ারপোর্টে আসছিলেন, তখন উনি জানতেন না I-20টা যে টার্মিনেট। তো ওখান থেকে ওনার ভিসাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো উনি দেশে চলে গেছেন আবার। তো ওখান থেকে বলা হয়েছে, ওনারা কিছু পেপার দিচ্ছেন ওনাকে যে উনি এটা জানতেন না, না জেনে উনি টার্মিনেট I-20 নিয়ে এন্ট্রি নিচ্ছেন। তো ওনাকে ব্যাক করা হয়েছে। পরে উনি আবার নেক্সট উইক ডেট নিয়ে ইন্টারভিউ ফেস করবেন। তো আমি জানতে চাইতেছি, এই ক্ষেত্রে আসলে ভিসা পাওয়ার রেশিওটা কেমন? যদি আপনি সঠিক বলে থাকেন এবং ওনার যদি সব তথ্য ঠিক থাকে, ইউনিভার্সিটি I-20 যদি আবার ইস্যু করে থাকে, তাহলে সমস্যা হওয়ার কথা না। ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকে, ইউনিভার্সিটিতে ব্যাকআপ করে সমস্যা হওয়ার কথা না। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, অবশ্যই ভিসা হবে না। কিন্তু টার্মিনেট কেন হয়েছিল সেটার ব্যাখ্যা তো দিতে হবে। অবশ্যই দিতে হবে, দেওয়া তো উচিত। এই যে বলে যে তথ্য দিয়ে থাকলে ঠিক আছে। আমাদের সাথে অনেক দর্শক ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত সময় স্বল্পতার কারণে আমি সবার প্রশ্ন নিতে পারলাম না। অ্যাটর্নি মঞ্জু চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।